নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ কিছু বিশেষ আলোচনা এবং খবরের দিকে। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে যে ছবি ফুটে উঠেছে তাতে মনে হতে পারে মহারাষ্ট্রে শিবসেনা ভাঙনের ছায়া যেন এসে পড়ছে তৃণমূল কংগ্রেসে। 2022 সালের জুন মাসে একনাথ শিন্ডের নেতৃত্বে বিধায়কদের একটি বড় অংশের বিদ্রোহের জেরে মহারাষ্ট্রের মূল শিবসেনায় বড় সড়ো ভাঙন দেখা দেয়। এর ফলে মহাবিকাশ আগারী বা এমভিভি সরকারের পতন ঘটে এবং একনাথ শিন্ডে বিজেপির সহায়তায় মুখ্যমন্ত্রী হন। এই ঐতিহাসিক রাজনৈতিক সংকটের পুনরাবৃত্তি কি এবার বাংলার রাজনীতিতে? কারণ সাম্প্রতিক ভোটে তৃণমূলের ভরাডুবির পর তৃণমূলের মধ্যে বিদ্রোহ ক্রমাগত বৃহৎ আকার নিচ্ছে। কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, শান্তনু সেন, সুশান্ত ঘোষের পথ ধরে তা এসে দাঁড়িয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাতে। এর মধ্যে তৃণমূল সুপ্রিমো ডাকা বিধায়কদের বৈঠকে দেখা গিয়েছে ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ২০ জন, যার ফলে বৈঠক বাতিল করে দিতে হয়। অবশ্যই এটা তৃণমূলের পক্ষে একটা বড়সড় বিপর্যয়। আর এর মধ্যে ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করায় বিদ্রোহের আগুনে ঘৃতাহুতি হলো নাকি? তাহলে কি অন্য এক অঙ্কে তৃণমূল কংগ্রেস একনাথের পথে এগোচ্ছে? আমরা এই নিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করব। আমরা এই বিষয় নিয়ে আলোচনায় যাব এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। আমরা আলোচনায় আসব এবং দাদা, আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছিলেন। সেখানে ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিতির হার ছিল মাত্র ২০ জনের, ৬০ জন অনুপস্থিত। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে বলছেন যে যারা ছেড়ে যেতে চাইছে তারা চলে যাক, তিনি নতুন করে দল তৈরি করবেন। আবার আজকে যদি দেখা যায়, আজ জুন মাস, ঠিক এই জুনেই 2022-এ শিবসেনা দলেরও এই ধরনের একটা পরিস্থিতি আমরা দেখেছিলাম, যেখানে শিবসেনা পরবর্তীতে ভাগ হয়ে গিয়েছিল। কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস দলেরও কি এই একই পরিণতি ঘটতে চলেছে? কোথাও গিয়ে কি তৃণমূল দলটাই ভাঙছে? আসবো আলোচনায়। একদম অপরূপা, রাজনৈতিক মহলে এটা একটা জল্পনা যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের নেতা কে হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত মানে আইন মাফিক বা বিধানসভার যে পরিষদ আছে সেই অনুযায়ী কিন্তু এখনো কিন্তু ঠিক হয়নি বিধানসভার বিরোধী দলনেতা কে হচ্ছেন। আর এই দায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস, এবং এই জন্য দায়ী বিচক্ষণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, এবং যে সিদ্ধান্তে আজ আবার জানি না এটা ভুল বা ঠিক সিদ্ধান্ত কিনা, যে দুই বিধায়ক অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন আজকে নবান্ন থেকে বলছেন যে তৃণমূলেরই দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতে এই যে সই জাল কাণ্ড, অর্থাৎ বিধানসভায় যে বিরোধী দলনেতার যে আবেদনপত্র বা যে পাঠানো হয়েছে সেখানে প্রথমত তো নিয়ম মানা হয়নি, দ্বিতীয়ত সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্যাডে যেখানে লেখা হচ্ছে এবং সেখানে বেশ কয়েকজন তৃণমূল বিধায়কের সই জাল করার অভিযোগ উঠেছে। আর এই যে সইটা জাল করা হয়েছে সেটা কথা কে বলছেন না, তৃণমূলেরই দুই বিধায়ক, এবং তাদেরকে আজকে কিন্তু বহিষ্কারও করা হয়েছে। তো এই জায়গা থেকে এখন প্রশ্ন, রাজনৈতিক মহলে প্রশ্ন, তৃণমূল কি ভাঙছে? কেন তৃণমূল ভাঙার কথা বলছি? অ্যাকচুয়ালি যে পরিষদীয় দল, বিরোধী দল ৮০ জন বিধায়ক, তো প্রথম যদি আমরা দেখি যে এই ৮০ জন বিধায়ককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার কালীঘাটে বৈঠক ডেকেছিলেন। দেখা গেছে বর্ষিয়ান কয়েকজন বিধায়ক ছাড়া সেই বৈঠকে কিন্তু আর কেউ যাননি, এবং তাদের সংখ্যাটা ১ জন ২ জন ১০ জন ১৫ জন নয়, সেটা হচ্ছে ৮০ জনের মধ্যে ৬০ জন বিধায়ক অনুপস্থিত। ৬০ জন বিধায়ক অনুপস্থিত, তাহলে কি
বিধানসভায় এই যে বিধায়ক যারা, তারা তো পরিষদীয় নেতা বা বিরোধী নেতা তারা ঠিক করবে, সেটা তো কোনো দল ঠিক করে দিতে পারে না। হ্যাঁ, দলের স্ট্যান্ড হয়তো হতে পারে, দল বলে দিতে পারে, কিন্তু ঠিক করে তো তারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে কিন্তু সেটাই বলেছেন যে কোনো নিয়ম নীতি তারা মানেন না, জানেন না, এবং এটা করতে গিয়ে কিন্তু তারা এই অনৈতিক কাজটা করেছে এবং সিআইডির কাছে এই অনৈতিক কাজ তারা তদন্ত করছে। তো এই জায়গা থেকে এখন কি হতে পারে, এইটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা বড় প্রশ্ন। কি হতে পারে? তাহলে কি তৃণমূল কংগ্রেস ভাঙতে পারে? তাহলে কি ওই যে 2022 সালে যদি আমরা একটু পেছন ফিরে তাকাই, যে শিবসেনা দল নির্বাচনে সেই সময় প্রতিশ্রুতি দিয়ে এসেছিল কংগ্রেসের বিরুদ্ধে এবং এনসিপি শরদ পাওয়ার দলের বিরুদ্ধে, তারা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ভোটে নির্বাচিত হয়েছিল, তারা ভোটের পরে যখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হচ্ছে মহারাষ্ট্রে, তখন দেখা গেল যে সেখানে উদ্ধব ঠাকরে নেতৃত্বে সেই শিবসেনা দল মহাআঘাড়ি জোটকে কিন্তু তারা সমর্থন করলো। তারপরে যেটা হলো, কিছুদিন বাদে সেই মহা আঘাড়ি জোট থেকে অর্থাৎ শিবসেনার 40 জন বিধায়ক তারা দল ছেড়ে বেরিয়ে এলেন এবং তারা একনাথ শিন্ডের নেতৃত্বে বেরিয়ে এসেছিলেন। তারপরে আমরা জানি যে এই নিয়ে কোর্টে মামলা হয়। আসল শিবসেনা কোন দল? দেখা যায় যে শিবসেনার যে প্রতীক, সেই তীর ধনুক, কোর্টের নির্দেশে সেই তীর ধনুক যে সিম্বল, শিবসেনার সিম্বলটা পায় শিবনাথ শিন্ডে, একনাথ শিন্ডের নেতৃত্বে। তারাই হচ্ছে প্রকৃত শিবসেনা দলের সিলমোহর পায়। আর উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা উদ্ধবপন্থী বলে তাদেরকে দেওয়া হয়, তাদেরকে জ্বলন্ত মশালের সিম্বল দেওয়া হয়। তো সেটাই কি এবার বাংলায় ঘটতে চলেছে? হ্যাঁ, ঘটতে পারে, আমি বলবো ঘটতে পারে। রাজনৈতিক মহলও তাই মনে করছে। কারণ আজকে এই যে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুজনকে যে সাসপেন্ড করলো, বহিষ্কার করলো, এর আগে আমরা দেখেছি আরো বেশ কয়েকজন বিধায়ক তারা চুপচাপ রয়েছে, কিছু বলছেন না। আমি যদি হাওড়ায় অরূপ রায়ের কথা বলি, তিনিও কিন্তু মন্ত্রী ছিলেন। তিনি নিজে সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে আমার বাড়িতে ভাঙচুর হয়েছে, আমার বাড়ি আক্রান্ত, আমার বাড়ি পরিবারের লোকজন আক্রান্ত হয়েছে, কিন্তু দল আমার পাশে এসে দাঁড়ায়নি। তো এরকম কিন্তু আস্তে আস্তে অনেকের ক্ষোভই প্রকাশ হচ্ছে। এই ক্ষোভ প্রকাশ হওয়ার পরে যেটা একটা যদি আমরা দেখি যে বিরোধী দলনেতা নির্বাচন করবে কারা, এটা নির্বাচন করবে বিধায়করা। কোন দলের প্যাডে কিন্তু এটা ঠিক করে দিল আর চলে আসবে, এটা কিন্তু নয়। সেখানে বেশ কিছু বিধায়কের সই লাগে, একটা নির্দিষ্ট বিধায়কের সই লাগে। তো আমরা কি দেখলাম, একটা তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় সম্পাদকের প্যাডে চিঠি করা হয়েছে, সেটা অনৈতিক, অনিয়ম, এবং পরে যেটা জানা যাচ্ছে বিধায়কদের সই নকল করা হয়েছে। অর্থাৎ সরকার পক্ষ থেকে এখন দাবি করা হচ্ছে যে এখনো তৃণমূল কংগ্রেস ওই চুরি ব্যাপারটা কিন্তু এখনো ভুলতে পারছে না, এখানেও চুরি। অর্থাৎ তাহলে এই বিধায়করা যাদের বিরুদ্ধে এখন এই যে তদন্ত চলছে বা যাদের বিরুদ্ধে এখন সিআইডি তদন্ত করছে, তারা কি ছেড়ে কথা বলবে? তারা তো বলেছে আমরা সই করিনি, তারা ইতিমধ্যে বলেছে। তাহলে এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যে 60 জন বিধায়ক গেলেন না, তারা কি কোথাও একজোট হচ্ছেন? তারা কি কোথাও একজোট হয়ে আবার নতুন পরিষদীয় দলের নেতা, বিরোধী দলনেতা সেটা ঠিক করতে পারেন? আমি বলবো হ্যাঁ, এটা কিন্তু তারা ঠিক করতে পারেন। এইখানটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যেটা আমরা মহারাষ্ট্রে দেখেছিলাম। সেটা হয়তো 4 বছর পর ঠিক এই জুন মাসেই আমরা বাংলাতে দেখতে পেতে পারি। দাদা, এক্ষেত্রে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য প্রথমে শুনে নেব, তারপর আবারও আলোচনায় আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের দুজনকে যে বহিষ্কার করলো দল, সেই বিষয়ে কথা বলেছেন। শুনবো প্রথমে বক্তব্য, তারপর আবারও আলোচনায় ফিরছি। খবর পাঠিয়েছিলেন কোনো কিছুর মারফত। আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই, তাহলে কেউ কেউ চলে আসবেন, আমি নিইনি আপনাদের। তার কারণ আমি আপনাদের খুব ভালো চিনি। শুনুন, যারা অন্যায় করেছে তারাই কিন্তু আজকে গদ্দারিটা বেশি করছে। পার্টি কোনোদিন কারো কাছে পয়সা করি নেয়নি। কিছু বেনজোয়াল ক্ষমতায় যারাই থাকে ঢুকে যায় এবং তারা সুযোগটা নেয়। আবার যখন অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন সেখানে তারা চলে যায়।
যারা ভাবছেন এরা তাদের অ্যাসেট, তারা কিন্তু অ্যাসেট নয়। ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি, কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। আমরা আবারও আলোচনায় ফিরবো দাদার কাছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বক্তব্য বলছেন, তিনি বলছেন এই ধরনের বেনো জল ভর্তি হয়ে যায় এবং তারপরে তারা সুযোগ নেয়, পরবর্তীতে তারা বিষও ফোটায়, যেমনটা তারা করেছেন। এবং তার স্পষ্ট তিনি নাম করে বলেছেন যে তাদের তিনি ডাকেননি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলেছেন যে অভিষেককে যদি তাড়িয়ে দিই তাহলে বেশ কিছুজন ফিরে আসবে। তাহলে দাদার কাছে আবারও আলোচনায় আসবো। এই যে অন্দরের যে সংঘাতটা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখা না রাখা নিয়ে এই যে বিধায়কদের মধ্যে যে একটা বিষয় তৈরি হয়েছে, এটা কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের দলের অন্দরের অনেকটা বড় একটা নগ্ন রূপ সামনে নিয়ে চলে আসছে? এর আগামী কি, তাহলে এর ভবিষ্যৎ কি? একদম এই যে ক্যামাক স্ট্রিটের দাদাগিরি, হ্যাঁ, এইটা আর মানতে চাইছে না কি বলে তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ বিধায়ক। এতদিন ধরে ক্যামাক স্ট্রিট যে দাদাগিরি করেছে, এখন কিন্তু সেটা তারা মানতে চাইছে না। সেই জন্য তারা কিন্তু এই দিদির ডাকে আর সাড়া দিচ্ছেন না। দাদা এখানে একটা তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন খোদ কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট শিবির কিন্তু সংখ্যালঘু। ক্ষমতা হ্রাস কিন্তু বিক্ষুব্ধ গোষ্ঠীর হাতে, যারা সংখ্যার বিচারে এই মুহূর্তে সংখ্যাগুরু। অর্থাৎ ক্যামাক স্ট্রিটের যে কর্পোরেট দাদাগিরি, অর্থাৎ এই যে আইপ্যাকৃতি যে দাদাগিরি আর বরখাস্ত করা হবে না, এবং তাদের এই ক্যামাক স্ট্রিট থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না, এই বিষয়টা কিন্তু আর কেউ মেনে নিতে চাইছে না। আর এর পিছনেও কিন্তু একটা ইতিহাস আছে। আমরা একটু যদি আমি দেখি যে শোভনদেবের যে বিরোধী দলনেতার পদের বিকল্প তারা ভাবতে শুরু করেছেন, কেন ভাবতে শুরু করেছেন, যদি একটু আমরা দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই জিনিসটা শুরু করেছিলেন বিধানসভায় 10 বছর আগে। যদি আমরা একটু পেছনে তাকাই, সেখানে দেখা যাবে যে তখন প্রধান বিরোধী দল ছিল কংগ্রেস। বিধানসভায় তখন প্রধান বিরোধী দল ছিল কংগ্রেস, এবং বিধানসভার নিয়ম অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটির অর্থাৎ পিএসসি যেটা চেয়ারম্যান পদ পাওয়ার কথা হচ্ছে প্রধান বিরোধী দলে। এবং তখন যে তৎকালীন যে প্রদেশ কংগ্রেস সভাপতি মানে অধীর চৌধুরী এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নান, তারা স্থির করেছিলেন যে পিএসসি চেয়ারম্যান করা হবে সুখবিলাস বর্মা। কংগ্রেসের তিনি তখন বিধায়ক ছিলেন। কিন্তু 200 গণ্ডি পেরিয়ে আসা, অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস 213টি আসন সেবার বোধহয় জয়লাভ করেছিল, তখন বিরোধীদের সেই গণতান্ত্রিক অধিকারটুকু কেড়ে নিয়েছিলেন। শুধু তাই নয়, 2021-এর ক্ষেত্রেও তাই হয়েছে। 2016 যেমন করেছেন, যে বিরোধী দল কংগ্রেস ছিল, তাদের যে পিএসসি চেয়ারম্যানের পদ তারা ঠিক করে দেবে, কংগ্রেস পাবে। সেখানে কি করেছিলেন যে মানস ভূঁইয়াকে পিএসসি চেয়ারম্যানের পদ দিয়ে দেওয়া হলো। কারণ কি, মানস ভূঁইয়া তখন কংগ্রেসেরই ছিলেন, কিন্তু তিনি ধীরে ধীরে কি করছিলেন না, তৃণমূলের সঙ্গে তিনি সখ্যতা তৈরি করছেন। এবং সেই জন্য কংগ্রেস পরিচালিত যে দল, তাদের সিদ্ধান্তকে উপেক্ষা করে কিন্তু মানস ভূঁইয়াকে পিএসসি চেয়ারম্যান করা হয়েছে। শুধু তাই নয়, 2021 সালের কথা যদি আমরা দেখি, মুকুল রায়, তিনি ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ছিলেন, তাকে হঠাৎ করে বিজেপিতে নিয়ে যাওয়া হলো, তাকে পতাকা ধরানো হলো, তৃণমূলের বিজেপি থেকে তৃণমূলের পতাকা ধরানো হলো, কিন্তু তাকে খাতায় কলমে রেখে দিলেন যে উনি বিজেপির বিধায়ক বলে, তাকে পিএসসি কমিটির চেয়ারম্যান করলো। অর্থাৎ এই যে পুরো তৃণমূল কংগ্রেস যে খেলাটা বিধানসভায় 10 বছর আগে শুরু করেছিল, এবার কিন্তু সেই খেলাটা তৃণমূল কংগ্রেসের পক্ষেই অর্থাৎ বিপক্ষেই যেতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর তার অন্যতম কারণ যেটা, সেটা হচ্ছে ওই ক্যামাক স্ট্রিট এবং কালীঘাট এখন সংখ্যালঘু, পরিষ্কার কথা, এদের দাদাগিরি আর মানতে চাইবে না। অর্থাৎ তাহলে কি বলা যায় যে তৃণমূল কংগ্রেস ভাঙতে পারে? আমি বলবো রাজনৈতিক মহলে যা আলোচনা শুনতে পাচ্ছি, তাতে কিন্তু শোভনদেবের জায়গায় নতুন কাউকে বিরোধী দলনেতা করবে, নির্বাচিত যে সমস্ত
বিধায়ক রয়েছেন হুম। এবং যে বিধায়কদের সংখ্যা গরিষ্ঠ, অর্থাৎ সংখ্যালঘু নয়, হুম। সংখ্যালঘু কিন্তু ওই যারা কালকে কালীঘাটে মমতার বাড়িতে গেছিলেন তারা কিন্তু সংখ্যালঘু। এখন তৃণমূল সংখ্যা গুরু হচ্ছে যারা একদম। যাননি তারা সংখ্যাগুরু। এবার তারা যদি হুম। কাউকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করে এবং বলে যে আমরাই প্রকৃত তৃণমূল এবং আমাদের কথায় মান্যতা দিতে হবে, বিধানসভায় কিন্তু সেটাই মান্যতা পাবে একদম। বিধায়কদের জয়ী হিসেবে। একেবারে অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেস দলের আগামী ভবিষ্যৎ নিয়ে। স্বাভাবিকভাবেই তৃণমূলের অন্দরে সই জাল করা বিরোধী দলনেতা হিসাবে সামনে যাকে আনা হয়েছে শুভদেব চট্টোপাধ্যায়, তাকে নির্বাচিত করার পরিপ্রেক্ষিতে যে সই জাল করার বিষয়টি সামনে এসেছে তা নিয়ে এই যে একটা বিরোধ তৈরি হয়েছে এবং তৃণমূল সুপ্রিমোর ডাকা বৈঠকে 20 জন মাত্র বিধায়ক উপস্থিত, 60 জন বিধায়ক উপস্থিত নয়। স্বাভাবিকভাবেই দলীয় কোন্দল কিন্তু অন্দরের যে ছবি তা কিন্তু একেবারে খুব স্পষ্ট, যেটাতে দুই ভাগে বিভাজিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ব্যাপকভাবে তৈরি হয়েছে।